বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ক্যাপ্টেন্সিতে আবার চেঞ্জ আসছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় দায়িত্বটা দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। এখন ক্যাপ্টেন যখন চেঞ্জ করা হয় তখন দুটো জিনিস আলোচনায় আসে, দুটো জিনিস বিচার করতে হয়। এক হচ্ছে যার ক্যাপ্টেন্সি গেল সেটা কি সঠিক হলো কাজটা, আর যাকে দায়িত্ব দেওয়া হলো সেটাও কি সঠিক হলো। কিন্তু আমাদের এখানে আলোচনাটা আসলে তিনটা, যে যে লোকটার পাওয়ার কথা ছিল সেই লোকটা কি ক্যাপ্টেন্সি পেল। আমরা তিনটা পয়েন্ট নিয়ে একটু একটু করে কথা বলি। প্রথমে হচ্ছে মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরানো। যদিও কাগজ কলম দেখে যদি কেউ সিদ্ধান্ত নেন তাহলে বলবেন যে মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরানো ঠিক হয় নাই, কারণ বেচারা ক্যাপ্টেন্সি পাওয়ার পরে 4টা সিরিজ জিতাই দিচ্ছে বাংলাদেশকে, এবং সেটার মধ্যে বেশ বড় বড় দলের বিপক্ষে সিরিজ আছে। হ্যাঁ, একটা সিরিজ হারছে জিম্বাবুয়ের বিপক্ষে, ওটাই তার শেষ সিরিজ হয়ে গেল ক্যাপ্টেন হিসাবে। কিন্তু 4টা যে সিরিজ জিতছে এটার জন্য বলা যায় যে সে সফল ক্যাপ্টেন ছিল। কিন্তু মিরাজকে সরানোটা যে সঠিক সিদ্ধান্ত সেটা যারা ক্রিকেট দেখেন তারা বোঝেন। কারণ মিরাজ ক্যাপ্টেন হিসাবে এই জয়গুলো এনে দিছে, এই দাবিটা করা কঠিন। কিন্তু বরং সে উপস্থিত থাকা, সে ক্যাপ্টেন থাকাটা ওয়ানডে দলের জন্য একটা বিপদের কারণ হয়ে গেছে। সেটা হচ্ছে সবসময় সেরা দলটা নামানো যাচ্ছে না মিরাজ ক্যাপ্টেন থাকলে। কারণ হচ্ছে মিরাজ নিজেই কোনো কোনো সময় একাদশে প্রয়োজনীয় হচ্ছে না, বরং সে থাকলে ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা তৈরি হচ্ছে। কারণ আমরা সব সময় একাধিক স্পিনার খেলাবো না। বিশেষ করে 2027 বিশ্বকাপ সাউথ আফ্রিকায়, ওখানে তো আমরা একাধিক স্পিনার খেলাবো না, হয়তো একটা স্পিনার খেলাবো, সেটা অলরাউন্ডার হিসাবে। অলরাউন্ডার হিসাবে মিরাজ নিজের জায়গাটা জাস্টিফাই করতে পারতেছে না। সেই জায়গায় বল হাতে সে বেশ ভালো করতেছে, তবে সেটা সহায়ক উইকেটে। কিন্তু ব্যাট হাতে সে এত খারাপ করতেছে যে আসলে ওই রকম অলরাউন্ডার হিসাবে জায়গাটা সৈকত বা এরকম আরো তরুণ যদি কেউ থাকে তার প্রাপ্য। এটা মিরাজের এখন আর সবসময় প্রাপ্য না। হ্যাঁ, যেখানে সহায়ক উইকেট সেখানে বাড়তি স্পিনার হিসাবে মিরাজ খেলতে পারে। ফলে মিরাজের খেলোয়াড় হিসাবে দলে উপস্থিতিটা বেশিরভাগ সময় প্রশ্নবিদ্ধ, এবং সেরকম লোক ক্যাপ্টেন হলে এটা একটা জাতীয় বিরক্তির ব্যাপার হয়, যে ভাই তোমাকে একাদশে জায়গা দিতে গিয়ে তো আমার 10 জন নিয়ে খেলতে হচ্ছে। ওকে, এটা বিসিবি তাকে সরাইছে, যদিও বিসিবি তো আর এই কথা বলে সরাবে না। বিসিবি সরাইছে যে তাকে পার্সোনাল ক্রিকেটার হিসাবে আরো বেশি বেটারমেন্টের সুযোগ করে দিতে। ফাইন, মিরাজের ব্যাপারটা জাস্টিফাইড, মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরানো। এখন হচ্ছে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়াটা সঠিক কিনা সেটার আগে আমার আলোচনা করতে হবে যে লিটনই কি সেরা অপশন ছিল, বা লিটনই কি সবচেয়ে যোগ্য অপশন। মোটেও না। ওয়ানডে ক্রিকেটে আমাদের শান্তকে যে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্লান্ডারগুলোর একটা। একটা হচ্ছে যে প্রসেসে সরানো হয়েছে সেটা অবশ্যই অবশ্যই নিন্দনীয় এবং নোংরা কাজ হয়েছে। তখন শান্ত শ্রীলঙ্কাগামী দলের অধিনায়ক হিসাবে প্রেস কনফারেন্সে, ঘটনাচক্র প্রেস কনফারেন্সটা আমি ছিলাম, সেখানে সে খুব ভালোভাবে প্ল্যানিং করতেছিল ভবিষ্যৎ নিয়ে। ওই প্রেস কনফারেন্সে বিভিন্ন প্ল্যানিং এর অ্যান্সার দিচ্ছিল। ঠিক সেই সময় বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিল তাকে আর ওয়ানডে ক্যাপ্টেন রাখা হবে না, এবং সেই জিনিসটা সে প্রেস কনফারেন্স থেকে ফিরে ড্রেসিং রুমে যাওয়ার পরে জানলো। তাকে আগে থেকে কেউ জানায়ও নাই। এর চেয়ে নোংরাভাবে বাংলাদেশে কোনো ক্যাপ্টেনকে কোনো দায়িত্ব থেকে সরানো হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে সরানোটাও প্রচন্ড আনজাস্টিফাইড ছিল। আর বাংলাদেশের ইতিহাসে শান্তর চেয়ে ভালো ওয়ানডে ক্যাপ্টেন আমরা খুব কম পাইছি, এবং খুব বিরলভাবে এটা সারা পৃথিবীতে আপনি খুব কম পাবেন যে কেউ ক্যাপ্টেন্সি পাইলে তার পারফরমেন্স ভালো হয়ে যায়। শান্ত সেরকম একজন খেলোয়াড়, যখনই ক্যাপ্টেন্সি পায় যে ফরম্যাটে, সেই ফরম্যাটে সে বেটার পারফর্ম করে। এটা তো আমাদের এই সুযোগটা নিতেই হবে, কারণ শান্ত আমাদের ওয়ানডের সেরা খেলোয়াড়। ফলে সে যদি ক্যাপ্টেন হিসেবেই বেটার খেলে তাকে অবশ্যই ক্যাপ্টেন্সি দিতে হবে, অ্যাজ সে ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত রেজাল্টও দুর্দান্ত এনে দিচ্ছে। শান্ত ছাড়া আমাদের ওয়ানডেতে এই মুহূর্তে ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় কাউকে ভাবাটাও পাপ। সে পাপটা তো আগের বোর্ড করে গেছে, নোংরাভাবে করে গেছে। এখন যখন আবার আপনি চেঞ্জ করতেছেন, ওয়াই নট শান্ত? শান্তরই অবশ্যই এই দায়িত্বটা পাওয়া উচিত ছিল। এখন আমি জানি না এখানে কি শান্তকে অফার করা হয়েছে, আমি এটা পরিষ্কার না। শান্ত তো ভাইস ক্যাপ্টেন ছিল। ওইসব পুরনো ইতিহাসে যদি আমরা ভুলে যাই তাহলে মিরাজের ভাইস ক্যাপ্টেন শান্ত ছিল। অটোমেটিক প্রসেসেই মিরাজের যদি ক্যাপ্টেন্সি যায় শান্তর ক্যাপ্টেন হয়ে যাওয়ার কথা। ভাইস ক্যাপ্টেন না হলে রাখা হয় কি করে জন্য? এই সিস্টেমটা ফলো করা হলো না। এখন কথা হচ্ছে যে আমি বুঝি যে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু ঘটে যেগুলো আমরা প্রকাশ্যে দেখতে পাই না। হয়তো শান্তকে অ্যাপ্রোচ করা হয়েছে, শান্ত বিব্রতকর বলে আর দায়িত্বটা নিতে চায় না। অ্যাজ হচ্ছে তাকে ওইভাবে সরানোর যে ইতিহাসটা, সে আবার ওই দায়িত্বটা নিলে ওগুলো আবার আলোচনায় আসবে। দ্বিতীয় কথা, তার সঙ্গে মিরাজের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, ভালো বলেই সে মিরাজের ভাইস ক্যাপ্টেন্সি করে গেছে। কতটা ভালো ছেলে, কতটা ভালো ছেলে এরা। মিরাজ শান্ত এই কৃতিত্বটা আপনাকে দিয়েই যেতে হবে সারা জীবন, যে ওরা এরকম সব পরিস্থিতির পরেও একজন আরেকজনের ভাইস ক্যাপ্টেন্সি করে। এই দুজনের এই স্পোর্টিং কালচার এবং বন্ধুত্ব, এই জিনিসটাকে আপনি স্যালুট না করে পারবেন না।
যেভাবে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, আমি হইলে ওই মিরাজের ভাইস ক্যাপ্টেন তো দূরে থাক, আমাকে যদি বলতো তুমি কোর গ্রুপে থাকো তাও আমি থাকতাম না। ভাই আমাকে অপমান করে সরানো হয়েছে। যাই হোক, শান্ত ভাইস ক্যাপ্টেন ছিল, তার ক্যাপ্টেন হওয়ার কথা, কিন্তু আমার ধারণা তাকে অ্যাপ্রোচ করা হলেও সে বিব্রতকর পরিস্থিতি বলে যে আবার মিরাজকে সরায় আমাকে করা হবে, মিরাজ কি মনে করবে। আর এই ব্যাপারটা নিয়ে এমনিতেই অনেক জলগোলা হয়েছে, আর আমি এটাতে জল না গোলা করি, আমি আর ওই দায়িত্বে না যাই। ওকে, এটা খুব কনজারভেটিভ একটা অবস্থান। আমার ধারণা মিরাজ, শান্ত, লিটন সবাইকে নিয়ে বসলে এই সামান্য কনজারভেটিভ ধারণা থেকে একে বের করে আনা যেত, যে না এটা বিব্রত হওয়ার কিছু নেই, তোমাদের সবার তো স্পোর্টিং অ্যাটিটিউড আছে, তুমি আবার দায়িত্বটা নাও, মিরাজ এটাতে কিছু মনে করবে না। এটা কনভিন্স করা ওয়ান টুর ব্যাপার। সালাউদ্দিন ভাই আছে, তামিম নিজে আছেন, কনভিন্স করা যেত। ফলে শান্তকে ক্যাপ্টেন্সি না দেওয়াটা আমি মনে করি আরেকটা ব্লান্ডার হলো। যেরকম ব্লান্ডার শান্তকে সরানোটা হয়েছিল, সেরকম একটা ব্লান্ডার হলো। কেন ব্লান্ডার বলতেছি, যদি এমন হতো যে শান্ত আর লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া প্রায় একই কথা, তাহলে ব্লান্ডার কথাটা আনতাম না। ভালো ক্যাপ্টেন তো অনেক সময় ক্যাপ্টেন্সি পায় না, যদি আরো একজন ভালো ক্যাপ্টেন থাকে বা আরো একজনকে দেওয়ার কোনো সমস্যা না থাকে। এখন তাহলে তৃতীয় প্রশ্নটা আসি যে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া ঠিক হলো কিনা। না, লিটনকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া ঠিক হয় নাই। যদিও তামিম ব্যাখ্যা করছেন যে সাদা বল আর লাল বলে তিনি দুজন ক্যাপ্টেন চান, তিনি তিনজন ক্যাপ্টেন দেখতে চান না। আমি মূল সূত্র অনুযায়ী একবারে মূল মন্ত্রে এই জায়গায় একমত যে আসলে আমাদের সর্বোচ্চ দুজন ক্যাপ্টেন থাকতে পারে। আমি খুব খুশি হব এরকম একটা পরিস্থিতি দেখলে, যদি কখনো দেখি যে আবার তিন ফরম্যাটে এক ক্যাপ্টেন তৈরি হয়েছে বাংলাদেশে। কারণ বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটের যে পুল, এই পুলটা এত ছোট, এখানে তিনজন ক্যাপ্টেন দিলে অনেক ঝামেলা হয়ে যায়, যেগুলো আমরা বাইরে থেকে পরিষ্কার বুঝতে পারি না। কমান্ডের ঝামেলা হয়, প্ল্যানিং এর ঝামেলা হয়। একই ক্রিকেটাররা ঘুরে ফিরে তো তিন ফরম্যাট খেলে, কয়জন আর আলাদা স্পেশালিস্ট আছে আমাদের? টেস্ট স্পেশালিস্টই বা কয়জন, টি-20 স্পেশালিস্টই বা কয়জন? খুব বেশি না তো। ওই কমন ক্রিকেটার অফ গ্রুপ, কমন গ্রুপ অফ ক্রিকেটার্স, ওরাই খেলতেছে। ওরা তিনটা ভিন্ন ভিন্ন কমান্ডে কনফিউজড হয়ে যায়। এই জন্য একটা কমান্ড থাকলে ভালো হয়। ওকে, এই মুহূর্তে আমাদের একজন ক্যাপ্টেন করার মতো তিন ফরম্যাটে নাই কেউ, সেটা থাকলেও লিটনই ভরসা হতো। কিন্তু লিটনকে কেন ওয়ানডে ক্যাপ্টেন করাটা ঠিক হলো না? এইসব আদর্শগত অবস্থান তামিমের সঙ্গে একমত হওয়ার পরেও আমি কেন মনে করি লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া ঠিক হলো না, সেটারও দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে, লিটন ওয়ানডে থেকে নিজেকে একদম সেটেল করে ফেলতে পারছে। লিটনকে নিয়ে কি দুদিন পরে মিরাজের মতো প্রবলেম তৈরি হবে না? 27 বিশ্বকাপ কালকে না, এখনো একটা বছর বাকি আছে। এর মধ্যে আমরা আরো অনেক ওয়ানডে খেলবো। এর মধ্যে কি এরকম পরিস্থিতি তৈরি হবে যে লিটনকে একাদশে রাখতেই ঝামেলা হচ্ছে? লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টে ওই কনফিউশনে পড়ে গেছে যে লিটনকে একাদশে রাখতে না পারলে আজকে খুব ভালো হতো। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আপনি তাকে ক্যাপ্টেন্সি দেন কি করে? আপাতত আমার কথাগুলো আপনার কাছে একটু অ্যাগ্রেসিভ মনে হতে পারে যে কিরে ভাই, লিটন গত এক বছর ধরে, মানে এবার ফেরার পর থেকে ওয়ানডেতে ভালো ফর্মে আছে, অনেকগুলো 40s করলো, দুটো 50s করলো, তার ভিতরে একটা বোধহয় 70+ ইনিংস। ওকে ফাইন, ওকে ফাইন, সেটা খুব বেশি দিনের কথা না। এই 2026 সালে, 2023 থেকে 2025 সে টানা কোনো ম্যাচে প্রায় ডাবল ফিগারে পৌঁছাইতে পারে নাই। একটা পর্যায়ে 24-এর পরে সে ড্রপই হয়ে গেছিল, সে আর ওয়ানডেতে চান্সই পাচ্ছিল না। ফেরার পরে সবে সে পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া শুরু করছে, এখনো সে ওয়ানডে দলে সেটেল হয় নাই। ফলে আবার যে এই ক্যাপ্টেন্সি পাওয়ার পরে খুব দ্রুত তার মিরাজের মতো অবস্থা হবে না, যে 11-এ জায়গাটাই নিশ্চিত করতে পারতেছে না, এটা আমরা কি করে ভাই এখনই বুঝলাম? এটা তো মানে একটা বিরাট ঝুঁকি হয়ে গেল না? 2027 ওয়ার্ল্ড কাপ আমাদের ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা ওয়ানডে ক্রিকেটটাই ভালো খেলতাম, মাঝে সেটা মহাপতন হয়েছিল, তারপরে আমরা আবার ওয়ানডে ক্রিকেটটাতে ভালো করা শুরু করছি, কতগুলো সিরিজ জিতলাম। এই টুর্নামেন্টটা 2027 বিশ্বকাপ খেলা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, আপাতত বাঁচোয়া যে সেটা কনফিউশনটা দূর হয়েছে। কিন্তু 27 বিশ্বকাপে আমরা যদি ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যাই আবার, তাহলে সেটা একটা কুৎসিত ব্যাপার হবে না? ফলে 27 বিশ্বকাপে তো আমাদের প্রস্তুতিটাও সেই লেভেলে থাকা উচিত, যে আমাদের ক্যাপ্টেনটাও ওরকম যে নিশ্চিত ক্যাপ্টেন। 27 বিশ্বকাপে আমরা 19 বিশ্বকাপে দেখছি মাশরাফিকে নিয়ে এই কথা হচ্ছে, এবং কথাটা অনেকটাই জাস্টিফাইড যে ক্যাপ্টেন হিসাবে খেলতেছে। আমাদের যদি এই বিশ্বকাপে আবার ওই কথা শুনতে হয়, মিরাজ থাকলে তো ওই কথা শুনতেই হতো, এবার যদি লিটনকে নিয়েও শুনতে হয়, তাহলে তো টিম পারফর্ম করতে পারবে না। এই এক্সপিরিয়েন্স তো আমাদের আছে। ইটস নট ফুটবল যে আপনার ক্যাপ্টেন আপনি যখন তখন মাঠের বাইরে বসায় দিতে পারেন। এটা ক্রিকেট, আপনার ক্যাপ্টেনকে তো একাদশে রাখতেই হবে। তাহলে ক্যাপ্টেন যদি পারফর্ম করতে না পারে, নন পারফর্মিং ক্যাপ্টেন, মাইক ব্রিয়ারলি ঝুঁকি আছে যে আপনি লিটনকে ঝুঁকি নিয়ে রেখে দিলেন, লিটন ফর্মে থাকবেই এটা ধরে নিলেন। দ্বিতীয় কথা, লিটন ফর্মে না থাকার সম্ভাবনাটা বেশি। আমি আপনাকে একটা জিনিস বলে, এটাকে অভিশাপ হিসাবে বা খারাপ কামনা হিসাবে নেবেন না। লিটনের সবচেয়ে বড় ব্যাটিং এর ভক্তদের মধ্যে আমি একজন, কিন্তু লিটনের আপনি বাস্তবতাটা দেখেন, একটু লিটনের দিকে তাকান ভালো করে, একটু চোখ বুজে রিকল করেন গত এক বছর লিটনের ব্যাটিং এর সময় লিটনকে কেমন দেখা যায় সেটা দেখেন।
লিটন ইদানিং খুব বেশি ঘামে দেখবেন, 30 রান করে ফেললেই, এটা আমাকে প্রথম দৃষ্টি আকর্ষণ করছিল জাহিন হাসান প্রিন্স, যে সে ইদানিং খুব বেশি ঘামা শুরু করছে, একটু 30-40 রান করতে পারলেই সে ঘেমে যায় এবং ক্রাম্প করতেছে। এটা একটা কমন সিনড্রোম যাদের ফিটনেস লেভেল ডাউন হয়। লিটনের ফিটনেসে প্রভাব পড়ছে, সেটাকে 3 ফরম্যাটে এত বেশি খেলা, টেস্টে তাকে অনেক লোড নিতে হয়, কিপিং করতে হয়, আবার টেস্টে মূল ব্যাটসম্যান সে, টি-20তে সে ক্যাপ্টেন, তাকে মূল ব্যাটসম্যানের রোল প্লে করতে হয়, ওয়ানডেতেও আপনি তাকে ক্যাপ্টেন বানাইলেন। এখন এই ছেলেটাকে এত লোড নিতে গিয়ে সমস্যায় পড়তেছে, তার ফিটনেস লেভেল ডাউন হয়ে গেছে, যে সে রেগুলার ডিহাইড্রেশনে ভুগতেছে, রেগুলার তাকে তার ক্রাম্প করতেছে। সে এখন যে ইনজুরিটা আছে এটার কথা ভুলে যান, সে পার্মানেন্টলি একটা আপাত দৃষ্টিতে একটা ফিটনেস ইস্যুতে ঢুকে গেছে, এটা পরিষ্কার, তার ইনিংসগুলো দেখলে আপনি বুঝবেন। ফলে লিটন এই অবস্থায় ছন্দ হারানো মোটেও অস্বাভাবিক কিছু না। যে কোনো একটা ফরম্যাটে আপনি দেখবেন লিটন হঠাৎ করে ছন্দ হারায় ফেলছে, কারণ শরীরের এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ব্যাটে খুব প্রভাব ফেলে। এটা আপনারা খুব ভালো মনে করতে পারবেন যদি ইমরুল কায়েসের কথা মনে করেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি ডিহাইড্রেট ক্রিকেটার ছিল, সেঞ্চুরি করতে ওর জান বের হয়ে যেত, 30-35 রান করতে গেলেই মনে হতো যে ওর পায়ের কাছে পুকুর হয়ে গেছে, এত ঘাম বেরোতো। এটা হচ্ছে ওই নানা রকম ফিটনেস ইস্যুতে ডিহাইড্রেশন বেশি হয়, ডিহাইড্রেশন হলে ক্রাম্প হবে, ক্রাম্প আপনাকে ইনজুরির দিকে নিয়ে যাবে, ইনজুরি আপনাকে ফর্মহীনতার দিকে নিয়ে যাবে, খুব ইজি সায়েন্স। ফলে লিটন আমাদেরকে সেই আশঙ্কাও তৈরি করতেছে যে সে নিজেই এত লোড নিতে পারবে কিনা। সে 3 ফরম্যাটেই রেগুলার খেলা, সবচেয়ে বড় ভরসা হওয়া, 2 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করা, এটা লিটনকে শেষ করে দিতে পারে, বার্ন আউট করে দিতে পারে, লক্ষণ পরিষ্কার। ফলে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়াটা একটা ব্লান্ডার ডিসিশন হইল বলে আমার ধারণা। আমি ভুল প্রমাণিত হলে আমি খুব খুশি হব, খুব খুশি হব, চিন্তা করেন না একদম। আমি বহু কন্টেন্ট করি এরকম যে আমি চাই কন্টেন্টটা ভুল প্রমাণিত হোক, আমার কথাগুলো ভুল প্রমাণিত হোক, কিন্তু এটা ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা খুব কম। সায়েন্স বলতেছে লিটনের সফল হওয়ার সম্ভাবনা খুব কম, উল্টে ব্যাটসম্যান লিটনকে আমরা হারায় ফেলতে পারি এই ডিসিশনটার ফলে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, আমি তারপরেও লিটনের জন্য অনেক শুভেচ্ছা জানায় রাখলাম। 2027 সালের মধ্যে আরও একবার ক্যাপ্টেন চেঞ্জ হোক, এটা কোনো ক্রমেই আশা করি না। ভুল সিদ্ধান্ত হইলেও সেই ভুল সিদ্ধান্ত আমাদের কন্টিনিউ করতে হবে, লিটনের হাতেই আমরা বিশ্বকাপে একটু সাফল্য দেখতে চাই, সেই আশা রইল। সবাই ভালো থাকবেন।